সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুষ্টিয়া পাবলিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। করোনাকালীন এই মহামারীতে আশা করি তোমরা সবাই ভালো আছো। দয়া করি যে যেখানে আছো সুস্থ আছো। অনেকে বাসায় বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছো। তোমাদের এই বিরক্তি কাটিয়ে উঠতেই আমরা শুরু করেছি অনলাইন ক্লাস। আশা করি তোমরা আমাদের কুষ্টিয়া পাবলিক স্কুলের এই অনলাইন ক্লাসে উপকৃত হবে। তোমাদের কোনো পরামর্শ বা মতামত থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি গণিত ক্লাস নিচ্ছি। আমি ইউনুস বাপ্পি, সহকারী শিক্ষক, কুষ্টিয়া পাবলিক স্কুল। আজকে গণিত বিষয়ে তোমাদের সিলেবাসের যে অন্তর্ভুক্ত অধ্যায়গুলো আছে তার মধ্যকার কয়েকটি অধ্যায় তোমাদের ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। যেগুলো বাকি রয়েছে তার মধ্যে 2.1 অর্থাৎ অনুপাত ও শতকরা। আজকে আমরা অনুপাত ও শতকরা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেহেতু সৃজনশীল, তোমরা যদি বিষয়বস্তুটা আগে ভালো মতো করে বুঝে নাও তাহলে তোমরা যে কোনো সৃজনশীলের উত্তর ইজিলি করতে পারবা। তো দেখো এখানে আমি 2.1 এর আলোকে কয়েকটা টপিকস লিখেছি। অনুপাত, সমতল অনুপাত, সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত ও মিশ্র অনুপাত। চলো বন্ধুরা একে একে আমরা জেনে নিই কোনটি কি বিষয়। প্রথমে দেখো আমরা দেখতে পাচ্ছি অনুপাত। অনুপাতকে যদি আমরা সংজ্ঞায়িত করি, অনুপাত বলতে কি বোঝানো হয়? দেখো আমরা পরিমাপের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে অনেক কিছু ব্যবহার করে থাকি। যেমন যদি কারো বয়স বলা হয়, আমরা বলে থাকি 18 বছর, 20 বছর। এই যে 18 বছর, 20 বছর, দুজন মানুষকে যদি কল্পনা করি, একজনের বয়স 18 বছর, একজনের বয়স 20 বছর, এই যে দুজনের বয়সের যে তুলনা, এই তুলনাটাই হচ্ছে অনুপাত। এখন আমরা এটাকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? তো বন্ধুরা একটা কথা বলে রাখছি, অনুপাত বলতে হলে অবশ্যই সেটা সমজাতীয় রাশি হতে হবে। যেমন দুজন ব্যক্তির বয়স বললাম 18 বছর এবং 20 বছর, অর্থাৎ সমজাতীয় দুটি রাশি। শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে সাথে অবশ্যই তোমরা খাতায় বিষয়টি নোট করে নিবে, তাহলে বিষয়টি মনে রাখতে সুবিধা হবে। দেখো অনুপাত দুটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। বন্ধুরা আবার বলছি, দুটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়, আর এই ভগ্নাংশটিকেই বলা হয় অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, আমরা অনুপাতের সংজ্ঞা পেয়ে গেছি। এখন যদি উদাহরণের সাহায্যে দেখাই, প্রথমে আমি বলে নিয়েছি অনুপাত হতে হলে অবশ্যই সমজাতীয় রাশি হতে হবে। অর্থাৎ বলেছি যে 18 বছর এবং 20 বছর। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, এই যে 18 বছর এবং 20 বছর আমরা দুজনের বয়সের তুলনা করেছি। দেখতে পাচ্ছ উপরেও বছর আছে, নিচেও বছর আছে। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে, তোমাদের এমসিকিউতে আসে যে অনুপাতের কোনো একক নাই। কেন একক নাই বন্ধুরা? দেখো এখানে এটাও বছর, এটাও বছর, একই জাতীয় রাশি বলে এটার কোনো একক নাই। এটাকে আমরা যদি ইষ্ট আকারে লিখি তাহলে হবে 18:20। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বুঝে গেছো অনুপাত কাকে বলে এবং অনুপাত কিভাবে করা হয়। এখন শিক্ষার্থী বন্ধু দেখো সমতুল অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা সমতুল এর সাথে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, সমতুল মানে সম অর্থাৎ সমান তুল্য। সমতুল কথাটা কিন্তু আমরা ভাঙি তাহলে সমান তুল্য। অর্থাৎ আমি যদি এমন লিখি যে একটি ভগ্নাংশ লিখলাম 1/2,
আরেকটি ভগ্নাংশ লিখলাম 2/4। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে দুইটা ভগ্নাংশ দেখতে পাচ্ছ, একটা 1/2 আর একটা 2/4। এটি সমতুল ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা এটা কেন সমতুল ভগ্নাংশ একটু খেয়াল করো। 1/2 2/4 যদি আমরা ভাঙি তাহলে এখানে পাচ্ছি 1 গুণ 2 আর এখানে পাচ্ছি 2 গুণ 2। দেখো শিক্ষার্থী বন্ধুরা লব থেকে 2 এবং হর থেকে 2 কেটে গেলে থাকছে 1/2। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানেও 1/2 এখানেও 1/2, যেহেতু সমান সেহেতু আমরা এটাকে বলতে পারছি এটা হচ্ছে সমতুল অনুপাত। তো শিক্ষার্থী বন্ধুরা যখন তোমরা এমসিকিউ করবা তখন অনেক সময় এরকম কোশ্চেন হয় নিচের কোনটি সমতুল ভগ্নাংশ বা নিচের কোনটি সমতুল অনুপাত। এটা আমরা খুব সহজে ধরতে পারি। সংজ্ঞাটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিবা। সমতুল অনুপাত কাকে বলা হয়? যদি দুইটি অনুপাতকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে বলা হচ্ছে সমতুল অনুপাত। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে ছিল 1/2 আর এখানে 2/4। এখানে আমরা লবকেও 2 দিয়ে গুণ করেছি, হরকেও 2 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে উপরে পাচ্ছি একই জিনিস দিয়ে গুণ করছি কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি, এজন্য আমরা বলছি সমতুল অনুপাত। কিন্তু পরীক্ষায় যখন কোশ্চেন হয় যে নিচের ভগ্নাংশ দুটি সমতুল কিনা যাচাই করো, আমরা খুব সহজেই বের করতে পারি। একটু দেখো, আমি এখানে একটি ভগ্নাংশ লিখলাম 2/4 আর এখানে একটি ভগ্নাংশ লিখলাম 4/8। কোশ্চেন হবে উপরের ভগ্নাংশ সমতুল কিনা যাচাই করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে দুইটা ভগ্নাংশ সমতুল কিনা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। কিরকম? আমরা আড়াআড়ি গুণ করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা এই লব এই হরের সাথে 2 এবং 8 গুণ হবে আর এই 4 এবং এই 4 গুণ হবে। যদি সমান হয় তাহলে আমরা বলে দিতে পারবো এটা হচ্ছে সমতুল অনুপাত। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, 2 আর 8 গুণ করলে আমরা পাচ্ছি 16। এবার দেখো 4 এবং 4 গুণ করলে পাচ্ছি 16। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কত মজার ভাবে পেয়ে গেলাম যে এটি একটি সমতুল অনুপাত। আরেকটা एग्जांपल দিচ্ছি বন্ধুরা, দেখো 1/2 4/8 এইটা সমতুল কিনা শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো। আমরা যখন 1 আর 8 গুণ করলাম পেলাম হচ্ছে 8 আর 2 আর 4 গুণ করলাম এটাও কত হচ্ছে 8, অর্থাৎ এটি সমতুল অনুপাত। কিন্তু খেয়াল করো যখন আমরা করব 3/4 এবং 2/6 এইটা সমতুল কিনা খেয়াল করো। 3 6 গুণ করলে কত হচ্ছে 18 এবং 4 আর 2 গুণ করলে হচ্ছে কত 8। দেখো শিক্ষার্থী বন্ধুরা এটি সমান নয়, অর্থাৎ এটি সমতুল নয়। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালো মতো বুঝে গিয়েছো যে সমতুল অনুপাতটা কি। এটা কুইজ আসলে অবশ্যই এই ফরম্যাটে তোমরা উত্তর করে রাখবে। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো সরল অনুপাত কাকে বলা হয়? একটু খেয়াল করো, সরল অনুপাত নামের সাথে আমরা বুঝতে পারছি যে সরল মানে হচ্ছে সোজা। তো দেখো সরল অনুপাত আমরা যখন করব তখন সরল অনুপাত মানে হচ্ছে সরল অনুপাতের দুটি রাশি থাকবে। আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা সরল অনুপাতে দুটি রাশি থাকবে। আমি বোর্ডে লিখছি না, তোমরা অবশ্যই আমার মুখে বলার সাথে সাথে লিখে নিবা। অর্থাৎ যে অনুপাতের দুটি রাশি থাকে সেটিকেই বলা হয় সরল অনুপাত। আবার বললাম যে অনুপাতের দুটি রাশি থাকে সেটিকে বলা হয় সরল অনুপাত। এখন এই সরল অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই খাতায় নোট করবা এবং বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। তাহলে আমরা শিখে গেছি সমতুল অনুপাত, সরল অনুপাত শিখে গেলাম। সরল অনুপাতের পূর্ব রাশি প্রথমটা এবং পরেরটা হচ্ছে উত্তর রাশি। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখি কখন সরল অনুপাত হবে না। যখন 1:2:8 এটা কিন্তু কখনোই সরল অনুপাত নয়। ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা অনুপাত শিখে নিলাম, সমতুল অনুপাত, সরল অনুপাত। এখন আমরা শিখব লঘু অনুপাত। তো দেখো লঘু এবং গুরু
যেটা আমরা 2 3 4 5 এ শিখে আসছি লঘিষ্ঠ গরিষ্ঠ। সাধারণত আমরা লঘু মানে কি বুঝি? হালকা, কম। আর গুরু মানে আমরা গুরু কাকে মানি? যিনি আমাদের প্রধান বড়, তো তাকে আমরা গুরু মানি। তো বন্ধুরা আমরা খুব সহজে মনে রাখতে পারি যে লঘু মানে হচ্ছে ছোট এবং গুরু মানে হচ্ছে বড়। আমি দুইটা অনুপাত এখানে লিখছি, দেখো। একটা অনুপাত লিখলাম 2:6, আর একটা অনুপাত লিখলাম 8:3। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে দুইটা অনুপাত দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 2:6 আর একটা দেখতে পাচ্ছ 8:3। যখন আমরা লঘু অনুপাত কিংবা গুরু অনুপাত নির্ণয় করব তখন দেখব যে প্রথম অর্থাৎ পূর্ব রাশিটার সাথে তুলনা করব। দেখো এখানে পূর্ব রাশিটা ছোট, পূর্ব রাশি কত? 2 আর উত্তর রাশি হচ্ছে 6। যেহেতু পূর্ব রাশি ছোট সেটাকে আমরা বলবো হচ্ছে লঘু অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা আমরা লঘু অনুপাত পেয়ে গেছি। অবশ্যই তোমরা সংখ্যাগুলো খাতায় নোট করবা এবং পাঠ্যপুস্তকের প্রথম দিকে অবশ্যই সংখ্যাগুলো লেখা আছে, তোমরা সেখান থেকে নোট করে পড়তে পারবে। তাহলে এই যে পূর্ব রাশি 2 ছোট ছিল এজন্য আমরা এটাকে বললাম লঘু অনুপাত, আর এখানে পূর্ব রাশি 8 দেখতে পাচ্ছ উত্তর রাশি থেকে বড়, অর্থাৎ এটা গুরু অনুপাত। তো লঘু অনুপাত কাকে বলা হয়? যদি কোনো অনুপাতের, আবার বলছি, যদি কোনো অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হয়, ছোট হলেই লঘু অনুপাত। আর যদি কোনো অনুপাতের পূর্ব রাশি 8 যেটা উত্তর রাশি থেকে বড়, অর্থাৎ উত্তর রাশি থেকে বড় হলে সেটা হচ্ছে গুরু অনুপাত। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা লঘু অনুপাত শিখে ফেললাম, একই সাথে গুরু অনুপাত শিখে ফেললাম। এখন আমরা শিখব একক অনুপাত। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা একক অনুপাতটা একক, আমরা কি বুঝতে পারছি যে একই হবে। যেমন 1 স্কয়ার, পূর্ব রাশিও 1 আবার উত্তর রাশিও 1, সেক্ষেত্রে আমরা কি বলতে পারছি? এটা একক অনুপাত। আবার দেখো 9:9, এটাও একক অনুপাত। অর্থাৎ যে অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি একই সেটাকে আমরা বলতেছি একক অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকো। পর্যায়ক্রমে আমরা বিষয়বস্তু শেষ হলে এই অধ্যায় অঙ্কগুলো শুরু করব এবং অঙ্কগুলো বুঝতে পারলে তোমরা এই অধ্যায়ে যে কোনো সৃজনশীল উত্তর করতে পারবা। তো দেখো ব্যস্ত অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা এখন আলোচনা করব ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত বলতে আমরা বুঝি, আমি একটা অনুপাত লিখি 2:6। এখানে দেখতে পাচ্ছ আমি একটা অনুপাত লিখেছি 2:6। এই যে এই অনুপাতটা যখন আমাদেরকে ব্যস্ত অনুপাত বের করতে হবে, শিক্ষার্থী বন্ধুরা এই কোশ্চেনটা আবার শুধু ব্যস্ত অনুপাত না, বিপরীত অনুপাতও আসতে পারে। বিপরীত অনুপাত আমরা যেটাকেই বলছি ব্যস্ত অনুপাত সেটাই হচ্ছে বিপরীত অনুপাত। তো দেখো 2:6 এই অনুপাতকে যখন আমরা ব্যস্ত অনুপাত প্রকাশ করব তখন শিক্ষার্থী বন্ধুরা আবারও বলি 2:6 কে আমরা লিখতে পারি উপরে 2 লব অনুপাতের জন্য বাই নিচে হর 6। এটাকে যখন আমরা ব্যস্ত অনুপাত পরিবর্তন করব তখন হবে দেখো এই যে 6 হর সেটা লবে চলে যাবে, আর এই 2 সেটা চলে যাবে হচ্ছে হরে। অর্থাৎ ব্যস্ত বিপরীত মানে হচ্ছে উল্টায় দেওয়া, অর্থাৎ আমরা আগেরটা পরে পরেরটা আগে নিব, কিংবা উপরটা নিচে নিচেটা উপরে নিলে ব্যস্ত অনুপাত পেয়ে যাব। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাতের সংজ্ঞা এভাবে দিতে পারি, তোমরা খাতায় নোট করো। যদি কোনো অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশিতে পরিবর্তন করলে যে অনুপাত পাওয়া যায় সেটাকে আমরা বলছি ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কাকে বলা হয়? মিশ্র, মিক্সার শব্দটির সাথে আমরা প্রতিনিয়তই পরিচিত। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা প্রতিনিয়তই বিশেষ করে বর্ষাকালের জন্য যেটা খেয়ে থাকি ভাজা মুড়ি, অর্থাৎ আমরা কি করি ঝাল পেঁয়াজ ভাজা মুড়ি একসাথে মিক্সার করে তারপরে সেটাকে খাইতে মিশ্রণ করি। অর্থাৎ মিশ্র অনুপাতটাও এমন সবগুলোকে একত্রে মিশ্রিত করা, কিন্তু সেটা একটা নিয়মের মধ্যে। সেটা কিরকম বন্ধু একটু খেয়াল করো। আমি দুইটা অনুপাত লিখছি, একটা অনুপাত হচ্ছে 1:2, আরেকটা অনুপাত লিখছি 3:7। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি দুইটা অনুপাত লিখেছি, এ একটা অনুপাত আর এ একটা অনুপাত।
এখন এই দুইটা অনুপাতকে আমরা কি করব, মিশ্রণ করব, অর্থাৎ মিশ্র অনুপাতে রূপান্তর করব। খুব সহজ নিয়ম দেখো, এই যে 1 পূর্ব রাশি আর এই যে 3 পূর্ব রাশি, যখন আমরা মিশ্র করব পূর্ব রাশির সাথে পূর্ব রাশির গুণ করব, তাহলে 1 গুণ 3 এবং উত্তর রাশি সাথে উত্তর রাশি গুণ করব, তাহলে 2 গুণ 7। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা পেয়ে গেছি পূর্ব রাশি 3 এবং 2:7, সরি শিক্ষার্থী বন্ধুরা এখানে 2 গুণ 7, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 14, তাহলে পাচ্ছি কত, মিশ্র অনুপাত 3:14। আবার খেয়াল করি, যখন আমরা মিশ্র অনুপাত বের করব পূর্ব রাশির সাথে পূর্ব রাশির গুণ এবং উত্তর রাশির সাথে উত্তর রাশির গুণ করলে যে অনুপাতগুলো পাওয়া যায়, যে অনুপাতটি পাওয়া যায় সেটাকে আমরা বলছি মিশ্র অনুপাত। তো শিক্ষার্থী বন্ধুরা আরেকটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিই, তোমরা একটু খেয়াল করো। 7:2, 5:4, শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিজেরাই করে ফেলো তো। 7:2 এবং 5:4, এটার মিশ্র অনুপাত কত হবে সাথে সাথে করে কমেন্টের মাধ্যমে জানাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি করতে থাকি, দেখো এখানে পূর্ব রাশি 7, পূর্ব রাশি 5, 5 7 35 এবং পূর্ব রাশি 2, সরি উত্তর রাশি 2 এবং উত্তর রাশি 4, এখানে হচ্ছে 8, অর্থাৎ মিশ্র অনুপাত 8। কিভাবে সংজ্ঞায়িত করতে পারি দেখো শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটা অবশ্যই মিলে নিও। কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, এই যে আমরা এখানে শুধুমাত্র দুইটা রাশিকে করেছি, এটা দুই অধিকও হতে পারে, যে দুই বা অধিক রাশির পূর্ব রাশির গুলোর গুণফল এবং উত্তর রাশির সাথে উত্তর রাশিগুলোর গুণফল করে যে অনুপাতটা পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি মিশ্র অনুপাত। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যে বিষয়বস্তুটুকু আলোচনা করলাম, এই বিষয়বস্তুর উপরে আলোকে আমরা এখন অধ্যায় ভিত্তিক কয়েকটি অঙ্ক আলোচনা করব এবং অঙ্কগুলো যদি ভালো মতো করে বুঝতে পারো তাহলে তোমরা সৃজনশীলগুলো উত্তর করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর মধ্যে 2.1 এর আলোকে বিষয়বস্তু লিখে দিয়েছো। এখন এই বিষয়বস্তুর আলোকে বোর্ডে যে তিনটা অঙ্ক তুলেছি, এখন তোমাদের মূল বোর্ড বইয়ের আলোকে অনুপাত প্রকাশ 1 নম্বরের ক এবং খ, 10 নম্বরের বিকাল উত্তরের অঙ্ক এবং 13 নম্বরের 8 গ্রেডের বিজ্ঞান অনুশীলনের গণিত যে অঙ্কটা আছে, এই তিনটা অঙ্ক যদি তোমরা মোটামুটি বুঝে সমাধান করো বন্ধুরা, তাহলে এই অধ্যায়ের তোমরা একটা ভালো ধারণা পাবে এবং এই অধ্যায় থেকে যে সৃজনশীলগুলো আসবে অবশ্যই তোমরা উত্তর করতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা অনুপাত প্রকাশ করব। তো অনুপাত প্রকাশ করতে দেখো একের যে ক নম্বর সমাধানটা, 1 নং-এর ক নং প্রশ্নের সমাধান, সেখানে বললাম 1 নং-এর ক নং প্রশ্নের সমাধান দেখো, এই যে 25 ও 35 এটাকে আমাদের অনুপাত প্রকাশ করতে হবে। তো দেখো 25 ও 35 এটাকে যখন আমরা অনুপাতে প্রকাশ করব, জাস্ট শুধু অনুপাত চিহ্নটা ব্যবহার করব। দেখো 25 অনুপাত 35, এখন এটাকে আমরা বাই আকারে লিখতে পারি, 25 উপরে থাকবে 35 নিচে থাকবে। এখন এটাকে যদি কাটাকাটি করে দিই, দেখো শিক্ষার্থী বন্ধুরা 25 কে আমরা কাটতে পারছি কত দিয়ে, 5 দিয়ে। এখানে একটা বিষয় লক্ষণীয় শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো মতো খেয়াল করো, তোমরা অনেকেই কাটাকাটি করো যখন এই যে 25 এর 5টা কেটে এখানে দিয়ে দাও। শিক্ষার্থী বন্ধুরা এটা অনেক বড় একটা ভুল, তোমরা অবশ্যই এই ভুলটি করবে না। সব সময় কাটাকাটি করে যেটা হবে সেটা অবশ্যই এখানে লেখা যাবে না, সরাসরি উপরে লিখতে হবে। তো 25 কে যদি আমরা কাটি এখানে পেয়েছি হচ্ছে 5, আর 35 কে যদি কাটি এখানে পাচ্ছি হচ্ছে 7। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা অনুপাত পেয়ে গেছি 5:7। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা অনুপাতের খ নম্বরটা সমাধান করব। খ নম্বর অনুপাত তোমরা দেখতে পাচ্ছ, এটা আছে হচ্ছে মিশ্র অনুপাতে 7/1/3 ও 9/2/5। তো দেখো এই যে মিশ্র অনুপাত তোমরা অবশ্যই জানো, মিশ্র অনুপাত থেকে আমাদের কিভাবে পরিমিত অনুপাতে মিশ্র অনুপাত থেকে আমরা কিভাবে ভগ্নাংশ প্রকাশ করতে পারি, অপরিমিত অনুপাত প্রকাশ করতে পারি, একটু খেয়াল করো। নিয়মটা তোমাদের জানা আছে, আবার মনে করাই দিই। এটা যখনই আমরা অনুপাত প্রকাশ করব, আগে
এই 3 এবং 7 গুণ করব এবং তার সাথে 1 যোগ করব। তাহলে দেখো কত হচ্ছে বন্ধুরা, 3 7 21 1 22 বাই 3। আর এটা যদি আমরা করি 5 গুণ 9 45, 2 যোগ করলে 47 বাই 5। এখন এই যে ভগ্নাংশ আকারে প্রকাশ হয়ে গেছে, এখন আমরা খুব ইজিলি এটাকে অনুপাত প্রকাশ করতে পারবো। তো কিভাবে প্রকাশ করব শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো। 22 বাই 3 প্রথম কাজ ইজ টু 47 বাই 5। এখন কি করব আমরা, প্রথমেই বলে দিয়েছি যখন অনুপাত প্রকাশ করব এই ইজ টু উঠাই দিয়ে বাই করে দিব। তাহলে কিভাবে করতে পারি, 22 বাই 3, এই যে ইজ টু, এই ইজ টু এর জন্য বাই ইউজ করব। এটা একটু বড় করে দিতে হবে যাতে বুঝতে সুবিধা হয়। এরপরে 47 বাই 5, বাইটাকে সোজাসুজি দাগ দিতে পারো 47 বাই 5। এখন এটা যদি কাজ করি শিক্ষার্থী বন্ধুরা দেখো কিভাবে কাজ করতে পারি একটু খেয়াল করো। এই 22 বাই 3 এটাকে এখানে কিভাবে রাখলাম। এখন এই যে ভাগটা দেখতে পাচ্ছ, আমরা এই ভাগের প্রয়োগটা ব্যবহার করব গুণ। আর আমরা আগের ক্লাসে শিখে নিয়েছি তো যখন এটা ভাগ পরিবর্তন করে গুণ করতে হয় তখন এই নিচের রাশিটার মান পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ 47 বাই 5 আছে, এটা আমাদের হয়ে যাবে 5 বাই 47। এখন দেখো আমরা যখন এটাকে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা খেয়াল করো, আমরা অনুপাত প্রকাশ করছি। আমাদের মান পেয়েছি 22 বাই 3 5 বাই 47। আমরা এতটুকু জানি যে অনুপাতের সময় সর্বদাই গুণ যখন আমরা করি সর্বদাই উপরের সাথে উপরের গুণ হয়। অর্থাৎ 5 এবং 22 গুণ করলে আমরা পাচ্ছি 110। আর নিচে 3 আর 47 গুণ করলে আমরা পাচ্ছি 3 7 21 এর 1 আর আছে 2 3 4 12 2 14। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা পেয়ে গেছি উপরে 110, এটাকে ইস্টু আকারে লিখে দিব ইস্টু 141। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা খ নম্বরের উত্তর পেয়ে গেছি 110 ইস্টু 141। উত্তরটা আবারও মিলিয়ে নিও এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা একটু ভুল হয়েছিল, একের খ নং প্রশ্নের সমাধান। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা 10 নং প্রশ্নটার উত্তর করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকটা কথা বলে রাখি, এই অধ্যায় থেকে যখন সৃজনশীল কোশ্চেন করা হয় তখন দুইটা ফরম্যাটটা জানা থাকলে তোমরা এই অধ্যায়ের যাবতীয় সৃজনশীলের উত্তর করতে পারবা। যার কারণে আমি দুইটা নিয়মের দুটো অঙ্ক বলে দিয়েছি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? এখানে দুইটা অনুপাত দেওয়া আছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। আর একজনের বয়স দেওয়া আছে, পিতার বয়স দেওয়া আছে, আমাদের পুত্রের বয়স বের করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? এটা করতে হলে তোমাদেরকে প্রথমে শিক্ষার্থী বন্ধুরা অনুপাতের যে সমানুপাতের যে সূত্রটা আছে সেই সূত্রটা তোমাদেরকে জানা থাকতে হবে। আমি একটু খেয়াল করে সমানুপাতের যে সূত্রটা অঙ্ক করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এটা নোট রাখবা, সমানুপাতের সূত্র। এই সূত্রটা না পারলে অঙ্ক সমাধান করতে পারবে না। দেখো সমানুপাত কাকে বলা হয়? যে প্রথম রাশি ইজ টু দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি ইজ টু চতুর্থ রাশি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সমানুপাতের সূত্র পেয়ে গেছি। প্রথম রাশি ইজ টু দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি ইজ টু চতুর্থ রাশি। এটাকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যদি এটাকে আবার এভাবে লেখা যায় প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এটা নোট রাখবা, এটার আলোকে আমরা অঙ্ক করব। তো দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশির অনুপাত যদি তৃতীয় রাশি ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তাহলে এটাকে আমরা বলতেছি সমানুপাত। আবার বলছি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত যদি তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তাহলে এটাকে আমরা বলছি সমানুপাত। এবং এই সমানুপাত এই সূত্রের আলোকে আমরা 10 নম্বর কোশ্চেনের সমাধান করব। তো
তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, 10 নম্বর কোশ্চেনে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, অর্থাৎ পিতা ইসটু পুত্র সমান সমান 14:3। খেয়াল করো, আমরা এই যে প্রথম একটা লাইন পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, এই লাইনটাকে এখানে সরাসরি তুলেছি যে পিতা ইসটু পুত্র সমান সমান 14:3। এখন এই যে লাইনটা পেয়েছি, এটা যদি আমরা এই সূত্রের আলোকে লিখি কি রকম দেখো, এই যে প্রথম রাশি এখানে লিখে দিলাম পিতা, আর এই যে পুত্র এখানে লিখলাম হচ্ছে পুত্র। এখন এই দ্বিতীয় রাশি অর্থাৎ এখানে হচ্ছে 14 আর এখানে দেখো 3। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই লাইনটা পেলাম আমরা কোশ্চেন থেকে, আর এই লাইনটা আমরা সমানুপাতের সূত্র থেকে লিখেছি প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি। অবশ্যই বন্ধুরা এটা সূত্রটা নোট রাখবা। এখন দেখো এখানে দেওয়া আছে পিতার বয়স 56, অর্থাৎ এই পিতার বয়সটা কোশ্চেনে দেওয়া আছে, তাহলে আমাদের পুত্রের বয়সটা বের করতে হবে। তাহলে যেখানে পিতা আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে পিতার বয়সটা বসাই দিলে আমরা পুত্রের বয়সটা পেয়ে যাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা পিতার বয়স এখানে আছে 56 আর পুত্রের বয়স দেওয়া নাই, অর্থাৎ পুত্রের বয়সটা এখানে থাকবে। মাঝে সমান সমান আছে শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তাহলে প্রথমে ব্যবহার করতে হবে বা। এখন দেখো আমরা খুব ইজিলি পুত্রের বয়স বের করতে হবে। সেটা কিভাবে দেখো, আমরা যে রূপটা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে খুব সহজেই পুত্রের বয়সটা বের করতে পারবো। দেখো কিভাবে পুত্রের বয়সটা বের করতে পারবো, আমরা এটাও আগে গুণ করতে পারি আবার এটাকেও আগে গুণ করতে পারি, কিন্তু যেহেতু আমাদের পুত্রের বয়সটা বের করতে হবে সেহেতু আমরা এইটা আগে গুণ করব। তো দেখো পুত্রের বয়স গুণ 14, এটা গুণ করলাম। এখন এটা গুণ করব সমান 56 গুণ 3। এখন শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের পুত্রের বয়স বের করতে হবে সেহেতু এই 14টাকে পক্ষান্তর করে ডান পাশে দিয়ে দিতে হবে। অতএব পুত্রের বয়স সমান 56 গুণ 3/14। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা 14 56 এর মধ্যে কতবার যায় একটু ভেবে দেখো তো, 4 বার যায়, অর্থাৎ 4 14 56। তাহলে আমরা পুত্রের বয়স 3 ছাড়া কত পেয়েছি 12। অতএব শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা ইজিলি পেয়ে গেছি পুত্রের বয়স 12 বছর। তো অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা আমরা দুটো নিয়মের একটা নিয়ম শিখে ফেললাম যে যদি দুটি অনুপাতের একটা অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা সহজেই সমানুপাতের সূত্র বসিয়ে অঙ্কটি করে ফেলতে পারবো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝেছো। এখন আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা নিচেই উত্তর শেষে অবশ্যই লিখে দিতে হবে। অতএব পুত্রের বয়স বছর। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 18 নম্বর কোশ্চেনটা সলভ করব। সরি 13 নম্বর, তোমাদের মূল বোর্ড বইয়ের 13 নম্বর কোশ্চেনটা সলভ করব। তোমরা বই দেখে অথবা নোট দেখে একটু কোশ্চেনটা পড়ে নাও। 13 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো, 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা করতে হলে আমাদের যেমন অঙ্কটি জানা প্রয়োজন তেমনি সোনা সম্পর্কে একটু ধারণা প্রয়োজন। তাহলে আমরা একটু প্রথমে ভাবতে যেতে পারি যে 18 ক্যারেট এটা কোথায় ব্যবহার করব, 20 গ্রাম এটা কোথায় ব্যবহার করব। তো আগে বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা সোনার অনেক প্রকারভেদ হয়, এটা তোমরা জেনে থাকতে পারো যে 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট। অর্থাৎ সোনা যেমনই হোক না কেন এই 18 ক্যারেট থাকুক আর 20 ক্যারেট থাকুক আর 22 ক্যারেট থাকুক এটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আমাদের এই অঙ্কে 18 ক্যারেটের কোনো গুরুত্ব নাই। আমাদের যতটুকু কাজে লাগবে এই যে 20 গ্রাম
সোনার গহনায় সোনা এবং খাদ এর অনুপাত। এখন শিক্ষার্থী বন্ধুরা খাদ বলতে কি বোঝানো হয়? খাদ বলতে সোনার মধ্যকার যে ভেজালটুকু থাকে, অর্থাৎ এই যে সোনার একটা গহনা যেটার মোট ওজন 20 গ্রাম, আর যেখানে সোনার অনুপাত আছে 3 ভাগ এবং খাদের অনুপাত হচ্ছে 1 ভাগ। এখন আমাদের এই 20 গ্রামের মধ্যে কতটুকু সোনা আছে আর কতটুকু খাদ আছে আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি। অর্থাৎ আমাদেরকে দুইটা ভাগে ভাগ করতে হবে 3:1 অনুপাতে। তো আমরা একটা নিয়ম শিখেছি সমানুপাতের সূত্র দিয়ে, শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখবো যে মোট দেওয়া আছে, যখন কোনো অঙ্কে এই যে মোট পরিমাণ দেওয়া থাকবে, আবারও বলি যখন কোনো অঙ্কে মোট পরিমাণ দেওয়া থাকবে তখন অবশ্যই আমাদেরকে যে অনুপাতটা দেওয়া থাকবে সেটার যোগফল বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা প্রথমে বলে নিয়েছি যদি মোট পরিমাণ দেওয়া থাকে অবশ্যই অনুপাতের যোগফল বের করতে হবে। অনুপাতটা কি দেওয়া আছে? দেওয়া আছে সোনা ইস্টু খাদ, সোনার পরিমাণ ইস্টু খাদের পরিমাণ সমান। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা দাগের সত্যতার কারণ আমি পৃথকভাবে লিখছি, অবশ্যই এক লাইনে লিখবা। আমরা এখন অনুপাতগুলোর যোগফল বের করব। অনুপাতগুলোর যোগফল বের করলে হচ্ছে 3 যোগ 1 সমান 4। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা মোট সোনা 20 গ্রাম, আর ভাগ করতে হবে দুই ভাগে, এক ভাগে যাবে 3 আর এক ভাগে যাবে 1। আমরা করে নিয়েছি, প্রথমেই বললাম যে মোট সোনা থাকলে যোগ করতে হবে, মোট হচ্ছে 4 ভাগ, অর্থাৎ আমাদেরকে মোট ভাগ হবে 4টা। এই 4 ভাগের 3 ভাগ, যেহেতু সোনার পরিমাণটা আগে, 4 ভাগের 3 ভাগ হবে সোনা আর 4 ভাগের 1 ভাগ হবে হচ্ছে খাদ। অর্থাৎ আমরা 20 গ্রাম সোনাটা 20 গ্রাম এই যে সোনার গহনা, এই 20 গ্রামকে আমরা 4 ভাগ করব। 4 ভাগে 3 ভাগ হবে সোনা আর 1 ভাগ হবে হচ্ছে খাদ। এখন বন্ধু দেখো আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারছি সোনার পরিমাণ। সোনার পরিমাণ মোট 20 গ্রাম, 20 গ্রাম এর 4 ভাগে 3 ভাগ। তাহলে এখন সেটা গুণ করতে কাটাকাটি করে দিই, 4 এবং 20 কাটলে কত? 5, 5 আর 3 গুণ করলে 15 গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সোনার পরিমাণ পেয়ে গেছি 15 গ্রাম। এখন আমরা বের করব খাদের পরিমাণ। খাদের পরিমাণ দেখো 20 গ্রাম এর এই যে 4 ভাগের 3 ভাগ যেমন সোনা হলো, এখন 4 ভাগের 1 ভাগ হচ্ছে খাদ। যদি কাটাকাটি করি 4 এবং 20 কাটলে 5, 5 থেকে 5 গ্রাম। তাহলে আমরা পেয়ে গেলাম সোনার পরিমাণ 15 গ্রাম, খাদের পরিমাণ 5 গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজেই মিলিয়ে নিতে পারি যে আমাদের অঙ্কটি হয়েছে কি হয়নি। তো দেখো 15 গ্রাম আর 5 গ্রাম যোগ করলে কত হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? 20 গ্রাম। আমাদের গহনায় সোনার গহনার মোট ওজন কিন্তু ছিল 20 গ্রাম, যেহেতু মিলে গিয়েছে অর্থাৎ আমরা ধরে নিতে পারছি আমাদের অঙ্কটি হয়ে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আবারও বলছি, তোমরা বিষয়টি নোট করে রাখো যে এই অধ্যায়ের সৃজনশীলগুলো দুইটা আলোকে হবে। একটা হবে যে দুজনের অনুপাত দেওয়া থাকবে, একটি অনুপাত দেওয়া থাকবে, তার মধ্যে একজনেরটা দেওয়া থাকবে আর একজনেরটা বের করতে হবে। যদি সেটা থাকে তাহলে আমরা সমানুপাত ধরে করব। আর যখনই মোট ওজন দেওয়া থাকবে তখন আমরা অবশ্যই যে অনুপাতটা দেওয়া থাকবে অনুপাতের যোগফলটা বের করব, এবং যোগফলটা বের করার পরে সেই এত ভাগের এত ভাগ করতে হবে সেটা আমরা এই যে অঙ্কের আলোকে করে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসটা তোমাদেরকে ভালো লাগছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আবার আমাদের এই অধ্যায়ের আলোকে যে সৃজনশীলগুলো দেওয়া হবে অবশ্যই সেটি তোমরা দেখবা, এবং আমাদের
পাশে থাকবে সর্বদা। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং নিয়মিত আমাদের এই চ্যানেলটির সাথে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। সবাইকে ধন্যবাদ।